স্যার, আমার বাবা আমাকে একটা জমি দলিল করে দিয়ে গেছে, কিন্তু সেখানে দেখা গেল একটা দাগ নাম্বারে ভুল আছে, এবং সেই জমিটারে দেখা যাচ্ছে আমার বাবার নামে রেকর্ড আসে না, এমনকি আমার নামও আসে নাই। সেই জমিটা দেখা যাচ্ছে যাদের নামে রেকর্ড আসছে তারা দখল করে নিতে চায়। এখন আমার একটা জমিতেও নানান রকম সমস্যা। প্রথম হচ্ছে দলিলের সমস্যা, দ্বিতীয় হচ্ছে রেকর্ডের সমস্যা, তৃতীয় হচ্ছে অন্য কেউ দখল নিতে চায়। এখন আমার কি আলাদা আলাদা মামলা করতে হবে, নাকি এক মামলাতেই আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে? যখন আমরা দেওয়ানি আদালতে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা করতে যাই, তখন দেখা গেছে যে এরকম কিছু আপনার সমস্যা বের হয়, যেটা হয়তো আমার যারা ক্লায়েন্ট তারাই জানে না। আমরা যখন মামলা স্টাডি করতে যাই, হয়তো দেখা গেছে সে আসছে একটা তার জমিতে কেউ ডিস্টার্ব করতেছে বা তাকে দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে, এরকম একটা নিয়ে। কিন্তু যখন আমরা কাগজপত্র মিলাতে যাই, দলিলপত্র দেখি, তখন দেখা যায় যে যেই দাগের সম্পত্তি সেই দাগে তার দলিল সাপোর্ট করতেছে না। আবার হয়তো দেখেছে যারা দখল করতে আসছে তারা তাদের নামে হয়তো রেকর্ড আছে। তো এরকম বিভিন্ন মামলা আমরা ফেস করি। তো এর মধ্যে আপনাদেরকে যদি একটা ঘটনা, আমার ইয়েতে একটা ঘটনা দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে দেখেন একটা জমি, ভ্যালুয়েবল সম্পত্তি, হ্যাঁ, বাজারের সম্পত্তি, মাত্র 1% সম্পত্তি। এই সম্পত্তিটা সিএস দাগে আপনার সিএস যে মালিক ছিলেন তার কাছ থেকে নেওয়া, নিয়ে সেটা হচ্ছে ধরেন আমার দাদা নিল, দাদা নিয়ে পরবর্তীতে করলো কি, ওইটা দাদার নামে এসে রেকর্ডভুক্ত হলো, এসে রেকর্ডে আসলো, এসে রেকর্ডে আসলো, ধরে নিয়ে আমরা 140 নম্বর, এটা এসে দাগ, 140 নম্বর দাগটা সিএস এবং এসে 140 নম্বর দাগটা রেকর্ড হলো আমার দাদার নামে। কিন্তু ওই রেকর্ডটাতে কোনো কারণে আংশিক একটু ভুল আসলো। আংশিক ভুল বলতে জমির পরিমাণে ভুল, জমির পরিমাণে ভুল আসলো, হ্যাঁ। এই একটা গেল। পরবর্তীতে আমার দাদা কি করলেন, আমার বাবা এবং চাচাকে সম্পত্তিটা লিখে দিলেন, লিখে দিলেন দুইটা দলিলে। লিখে দেওয়ার পরে আমার সেই দলিল দুইটাতে আপনার দাগ নাম্বার, অর্থাৎ হাল দাগ নাম্বার, আর এস দাগ নাম্বার ভুল হলো। ধরেন আর এস দাগ নাম্বার হচ্ছে 150, 150-এর জায়গায় অন্য একটা উঠে গেল, ধরেন 115 হয়ে গেল, কিন্তু হওয়ার কথা ছিল 150। কিন্তু এই সময়টাতে আবার ঘটনা ঘটলো কি, যে রেকর্ডটা অন্য এই 150 দাগের রেকর্ডটা আবার যেই আমাদের যে কর্মচারী ছিল, হ্যাঁ, তার নামে হয়ে গেল। তো এই একটা বিশাল সমস্যাতে, যেহেতু একটা জমি, ছোট্ট একটা জমি, একটা বাজারের, এখন বর্তমানে একটা বাজার, সেইখানে 1% জমি, কিন্তু জমিটা ভ্যালুয়েবল। আর অন দ্য আদার হ্যান্ড আপনার হচ্ছে পার্শ্ববর্তী জমিটা আবার সরকারের নামে আরএস রেকর্ডে আসছে, যার কারণে আবার সরকার দাবি করা শুরু করলো যে এই জমিটা আমার। যখন আমাদের মক্কেল যখন আপনার এই জমিটাতে কনস্ট্রাকশন করতে গেল, তখন পার্শ্ববর্তী জেলা প্রশাসন এসে, এসিল্যান্ড এসে, আপনার এই থানার নির্বাহী কর্মকর্তা, তিনি এসে এখানে বাধা দিলেন, বললেন যে না, এটা সরকারি সম্পদ, তো তোমরা এখানে কিছু করতে পারবে না। তো এই একটা পুরো প্যাচের মধ্যে আপনার পড়ে গেল যে এখন কি করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার সুবিধার জন্য একটা বলতেছি যে একটা মামলা করেছি, যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনার আমরা একটা মামলা দায়ের করলাম। এই মামলাতে কি বললাম, টাইটেল দিলাম কি, সত্য ঘোষণা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। কিন্তু এইখানে মামলাতে মোট আপনার অনেক কিছুই আসলো। এইখানে আসলো কি কি, এখানে আসলো সত্য ঘোষণা, এইখানে আসলো আপনার রেকর্ড সংশোধন, এসি রেকর্ড সংশোধন আংশিক, তারপরে আরএস রেকর্ড সংশোধন, এরপরে আসলো আপনার যেই এখানে 3টা দলিল হয়ে গেছিল ভুল, ভুল দিয়ে, এই দাগ নাম্বার দিয়ে, আরএস ভুল দাগ নাম্বার দিয়ে
3টা দলিল হয়ে গেছিল, আরএস রেকর্ডও আমাদের নামে হলো না, আবার দেখা গেছে আরএস ভুল দিয়ে হয়ে গেল। তখন সেই 3টা দলিলেরই সংশোধন চাইলাম, যে ওই জায়গাটা 3টা দলিল সংশোধন। এবং যেহেতু গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছিল, যে বলতেছিল যে তাদের সম্পদ, পার্শ্ববর্তী দাগটা যেহেতু সরকারি সম্পদ, তারা বলতেছিল যে আমাদের দাগটা নাকি সেইখানে। সেই জন্য আমাকে একটা প্রথমত আমাকে পেন্টাগ্রাফ করতে হয় এবং আমাকে টপোগ্রাফিক্যাল সার্ভে করে সেই সার্ভে রিপোর্টটা সহ মামলার সাথে জমা দিতে হয়, যে ওই দাগের থেকে আমি যেখানে আমার দোকানটা বা আমি যেখানে কনস্ট্রাকশন করতেছি সেটা ভিন্ন জায়গাতে, এটাই করার জন্য। সেই ক্ষেত্রে এই সিভিল মামলার ক্ষেত্রে আপনার পেন্টাগ্রাফ এবং টপোগ্রাফিক্যাল সার্ভেটা খুব ইম্পর্টেন্ট। এটা করে এই আপনার এই এবং এই সরকার এবং বিবাদীদের বিরুদ্ধে আপনার চিরস্থায়ী নিষেধাজ্ঞা সহ চাইলাম, যে মামলাটা করলাম। এইখানে দেখা যাবে যে এই যারা নাকি জমির মালিক অর্থাৎ ছিল, ওই দলিলটা যারা ভুল করছে দাগ নাম্বারটা, সে তো আর বেঁচে নাই, এখন তার ছেলে মেয়ে তাদেরকে বিবাদী করতে হয়েছে। পরবর্তীতে আরএস রেকর্ডটা যার নামে হয়েছে, হ্যাঁ, সেও মারা গেছেন, তার ছেলে মেয়েদেরকে আপনার এই করতে হয়েছে। তারপরে যেহেতু গভর্নমেন্ট যেহেতু করতেছিল, এই দাবি করতেছিল, হ্যাঁ, এবং ডিস্টার্ব করতেছিল, সেহেতু তাদেরকেও মূল বিবাদী হিসাবে করা হয়েছে। আর একটা মামলা করতে গেলে যেহেতু এখানে রেকর্ড সংশোধনের বিষয় আছে, এখানে আপনার দলিল সংশোধনের বিষয় আছে, সেহেতু আপনার বেশ কিছু সরকারি দপ্তর অধিদপ্তরকে আপনার রাখতে হয়েছে, বিবাদী রাখতে হয়েছে। এমনকি ভারপ্রাপ্ত কর্মকর্তা, যেই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি, তাকেও বিবাদী রাখা হয়েছে, যেন এইখানে কোনো শান্তি শৃঙ্খলার যদি কোনো অবনতি হয় বা হয়, তাহলে সেই ক্ষেত্রে যেন সে এই বিষয়টাকে গুরুত্ব দেয় বা রাখে, সেজন্য তাকেও রাখা হয়েছে। এই সব কিছু নিয়ে একটা মামলা করা হয়েছে। অর্থাৎ একই মামলার মধ্যে আপনার 4টা নিয়ে আসা হয়েছে। এক মামলাতে অনেকগুলো সমাধান করা সম্ভব। হ্যাঁ, 4টা। এটা যদি আলাদা আলাদাভাবে আপনি যদি যেতেন তাহলে আপনাকে 4টা মামলা করতে হইতো। তো 4টা মামলা না করে একটা মামলাই করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা খুব মানে কি বলবো, যে এটা কি আপনার একটা বিষয় হচ্ছে কি, জমি কিন্তু মাত্র 1%, কিন্তু ভ্যালুয়েবল প্রপার্টি 1% হলো ভ্যালুয়েবল প্রপার্টি, ঠিক আছে, যার কারণে এই মামলাটা করতে হয়েছে। এবং জমিটা দখলে থাকলেও আপনার দেখে গেছে শুধু এই জন্য আপনার 46,000 টাকা কোর্ট ফিস দাখিল করতে হয়েছে কোর্টে। মানে বুঝলাম যে অনেকগুলো ঝামেলা থাকলো এক মামলাতে সেটা সমাধান করা সম্ভব, ঠিক আছে। আর এক মামলাতেই আপনার সমস্যাগুলি যতটুকু সম্ভব শেষ করে নেওয়া ভালো। কারণ আপনি যদি মাল্টিপল স্যুট করেন, অর্থাৎ একাধিক মামলা করেন এক সম্পত্তি নিয়ে, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনার এক এক মামলাতে এক এক ধরনের রায় আসতে পারে, তখন ওইটা নিয়ে সমস্যা দেখা দিবে। যার কারণে আপনি যখন বাদী হয়ে মামলা করবেন, তখন আপনি এক মামলার মধ্যেই সব নিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা কোনো কারণে থাকে, তাহলেও সবগুলি মামলা একসাথে, হ্যাঁ, অ্যানাগুলা শেয়ারিং করার কথা বলা হয়, যে একসাথে শুনানি করা, সবগুলি মামলা একই কোর্টে এনে তারপরে শুনানি করলে তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার সমস্যাটা একবারে সমাধান হয় এবং পরবর্তীতে জটিলতা সৃষ্টি হয় না রায় নিয়ে। কারণ না হলে দেখা যাবে যে একটা মামলা আপনি এক কোর্টে দেখা গেল আপনার পক্ষে রায় আসলো, আরেক কোর্টে দেখা গেল যে আপনার বিরোধী পক্ষের রায় আসলো। হ্যাঁ, এটা একটা কনফ্লিক্ট তখন তৈরি করতে পারে, তখন আর এই কনফ্লিক্ট তৈরি হবে না। বিষয়টা অনেকগুলো মামলা অনেকগুলো কোর্টে থাকলে একসাথে করার সুযোগ আছে নাকি? হ্যাঁ, একসাথে করার সুযোগ আছে। হ্যাঁ, আপনি যখন দরখাস্ত দিবেন, এর মধ্যে যদি সিনিয়র জুনিয়র কোর্টের মধ্যে যদি মামলাগুলি থেকে থাকে, তাহলে যেটা সিনিয়র কোর্টে যেই মামলাটা আছে সেইখানে অন্য মামলাগুলি চলে যাবে। হ্যাঁ, ওইভাবে সমাধান হবে। তবে এর জন্য আপনার নির্দিষ্ট আপনাকে যে কোনো এক পক্ষকে দরখাস্ত দিতে হবে। হ্যাঁ, দরখাস্ত দিয়ে মামলাগুলিকে ওইখানে নিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার।